ক্লাসে আমরা পড়বো ক্লাসিফিকেশন ইন অর্গানিজম। বিভিন্ন বিজ্ঞানী যখন ক্লাসিফিকেশন দিচ্ছেন অন দ্য বেসিস অফ দেয়ার মরফোলজিক্যাল ক্যারেক্টার, সাইটোট্যাক্সোনমি। এই ক্লাসে আমরা পড়বো ক্লাসিফিকেশন ইন অর্গানিজম। তো বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন হয় ওই যে অন দ্য বেসিস অফ, হ্যাঁ, সেগুলো আমরা একবার দেখে নিই। যেমন ধরো মরফো ট্যাক্সোনমি, তাহলে অন দ্য বেসিস অফ দেয়ার মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে বাহ্যিক যে অবশ্যই প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তাদের বাইরের দিকে যে সমস্ত ক্যারেক্টার রয়েছে মানে রুট, স্টেম, লিফ, ফ্রুট, ফ্লাওয়ার, এই সময়ের উপর যে বেস করে, মানে বাহ্যিক যে সমস্ত গুণাবলী রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর উপর যখন বেস করে যখন কোনো ভাগ করা হয় তখন তাকে বলা হয় মরফোট্যাক্সোনমি অথবা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, যেমন ধরো সাইটোট্যাক্সোনমি মানে যখন সাইটোলজির উপর বেস করে করা হচ্ছে, মানে কোষ সংক্রান্ত বিষয়ের উপর বেস করে যখন করা হচ্ছে তখন তাকে বলা হয় সাইটোট্যাক্সোনমি। ঠিক আছে, তেমন রয়েছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, পেলিনোলজিক্যাল ট্যাক্সোনমি। মানে নিউমেরিক্যাল মানে সংখ্যাগত বিষয়ের উপর বেস করে করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। যেমন ধরো পোলেন গ্রেন, পরাগরেণু, পরাগরেণুর কত বোর আছে, কত সংখ্যক অ্যাপারচার আছে, তার কেমন কি আছে, এইসবের উপর বেস করে মানে যখন কোনো সংখ্যাকে কাজে লাগিয়ে ভাগ করা হচ্ছে তখন সেটাকে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলা হয়। পেলিনোলজিক্যাল ট্যাক্সোনমি হলো পোলেন গ্রেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সেটাকে ফোকাস করে যখন ক্লাসিফিকেশন করা হচ্ছে তখন তাকে পেলিনো ট্যাক্সোনমি বলা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ট্যাক্সোনমিক্যাল বেসিস রয়েছে, আর প্রচুর প্রচুর আছে। যেমন ইকোলজিক্যাল ট্যাক্সোনমি মানে তারা তাদের হ্যাবিটেট মানে কোথায় থাকে, তাদের স্বভাব কেমন, এইসবের উপর বেস করে যখন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ট্যাক্সোনমি। ঠিক আছে, তো এই বিভিন্ন বিষয় রয়েছে যার উপর বেস করে কিন্তু এই ভাগগুলো করা হচ্ছে। তাহলে কোন জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি মানে যখন ফাইলোজেনি মানে কে কোথা থেকে এসছে, কার উৎপত্তি কোথা থেকে হয়েছে, সেই অনুযায়ী বেস করে যখন হচ্ছে তখন সেটাকে ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি। এবার দুটো ক্লাসিফিকেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো কার্ল উজ, তার 3 ডোমেইন ক্লাসিফিকেশন। আরেকটা পরিচিত ক্লাসিফিকেশন তোমাদের জন্য আছে, সেটা হলো হোয়াইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, সেটা আমাদের এখানে আছে। আর পাশাপাশি এখানে 3 ডোমেন ক্লাসিফিকেশন রয়েছে। দেখো 3 ডোমেন ক্লাসিফিকেশন দিচ্ছেন 1978, 5 কিংডম ক্লাসিফিকেশন দিচ্ছেন 1969। তার মানে এটার পর এটা এসছে, তাহলে হওয়া উচিত যে কার্ল উজের যে 3 ডোমেইন ক্লাসিফিকেশন সেটা বেশি উন্নত, বেশি অ্যাডভান্স। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এটা অনেক ভালো। ভালো মানে কি, এখানে যে ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে আমরা প্রথম শুরু করি 3 ডোমেইন ক্লাসিফিকেশন। 3 ডোমেইন ক্লাসিফিকেশন প্রথমেই যেটা করতে হবে সেটা হলো কার্ল উজ যিনি ক্লাসিফাই করেছেন তার নামটা পড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, কার্ল কার্ল উজ সব বইতে পেয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নাই। কার্ল উজ তিনি দিচ্ছেন 3 ডোমেইন ক্লাসিফিকেশন। দেখ আমরা যখন হায়ারার্কি পড়ছিলাম তখন প্রথম ছিল কিংডম, তাই তো, তারপরে ডিভিশন অর ফাইলাম, তারপরে এরকম করে ক্লাস, তারপরে এরকম পরপর করে গিয়ে এখানে স্পিসিস। তাহলে এই জায়গাতে আমরা ডোমেন কোথাও পাইনি, আমরা পেয়েছিলাম কিংডম। লাস্ট হিসাবেও যা পেয়েছিলাম সেটা হলো কিংডম, এখানে ডোমেন কোনো নাম ছিল না। তো হঠাৎ করে ডোমেন কোথা থেকে চলে এলো? অ্যাকচুয়ালি আমরা বারবার বলছি একটা কথা যে এই যে সিস্টেম সব তো আমাদের জন্য, পাশের আম গাছটা তো জানেই না সে কোথায় আছে, সে তো তার জায়গাতেই আছে, তাই না? ক্লাসিফাই তো আমরা আমাদের জন্য করেছি, আমাদের সুবিধার্থে, হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে, খোঁজার সুবিধার্থে আমরা করেছি। পাশের অর্গানিজম গুলো জানে না তারা কোথায় আছে, তাই না? তাহলে এখানে যে ক্লাসিফিকেশনটা হয়েছে এটা তো লিনিয়াসের দেওয়ার তার সিস্টেম ছিল, হায়ারার্কি সিস্টেম। এখানে কার্ল উজ বলছেন যে কিংডমের থেকেও বড় জিনিস হলো ডোমেন। ডোমেন হলো কিংডমের থেকেও বড়। তোমাকে এখনই মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে না এটাকে যে আমি হায়ারার্কি তাহলে কোথায় রাখবো, ওসব নয়। লিনিয়াস হায়ারার্কি তার 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 দেওয়া। এখানে অন্য সায়েন্টিস্ট যখন
এই ক্লাসিফিকেশন দিচ্ছেন, তিনি বলছেন যে ডোমেন যে বিষয়টি না, তা কিংডমেরও উপরে, ডোমেন বিষয়টি কিংডমেরও উপরে রয়েছে। তার মানে যখন 5 কিংডম ক্লাসিফিকেশন দিচ্ছেন তোমার হোয়াইটেকার, তখন কি বলছেন যে কিংডম, মোনেরা, তারপরে প্রতিষ্ঠা ছিল, এরকম করে সবগুলো আমরা আসবো পরে পরে। তো বিষয় যেটা ছিল সেটা হলো এরকম, যে এই যে সাইডটা প্রতিষ্ঠা থেকে আপ টু অ্যানিমেলিয়া, এই গোটা সাইডটা ছিল ইউক্যারিওটস এর দল, ইউক্যারিওটিক অর্গানিজম, যাদের ট্রু নিউক্লিয়াস আছে। আর একমাত্র মোনেরার মেম্বার যারা হলো প্রোক্যারিওটিক মেম্বার, তারা হলো প্রোক্যারিওটিক মেম্বার। ওকে, তো কার্ল উজ কি বলছেন, যে কার্ল উজ বলছেন যে আমি এই দলটাকে আরো দুভাগে ভাগ করলাম, বাকি এখান থেকে এদেরকে সবাইকে একসঙ্গে রাখলাম। এই দলটার থেকে ডান দিকের ওই দলটা অনেক বড়, অনেক বড়। তো সেখানে যখন আমরা দুটোকে পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করছি, যখন হোয়াইটেকার তার 5 কিংডম ক্লাসিফিকেশন দিচ্ছেন, তখন বলছেন যে মনেরা পাশাপাশি আরো 4টে গ্রুপ, তাদেরকে সমান গুরুত্ব দিয়ে দেখছেন। কিন্তু কার্ল উজ এই সমস্ত ইউক্যারিওটিক অর্গানিজমকে একটা জায়গায় ফেলে রেখে দিয়ে তিনি প্রোক্যারিওটিক সেলগুলোকে নিয়ে, মানে প্রোক্যারিওটিক অর্গানিজম গুলোকে নিয়ে দুভাগ ভাগ করলেন। তো সেখানে আর কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এইভাবে দুভাগে ভাগ করলেন। তার মানে এটা একটা গ্রুপ হলো, এটা একটা ডোমেন হলো, তার জন্য এটা একটা ডোমেন হলো, আর এটা একটা ডোমেন হলো। লজিক্যালি আমরা বুঝতে পারছি যে 3 ডোমেন ক্লাসিফিকেশন ভালো লাগছে না দেখে। তার কারণ কি, এত এত অর্গানিজম আছে, তাদের সবাইকে এক জায়গায় রেখে দিয়ে, এখানে বলছি না কম আছে, কিন্তু তুলনামূলক অনেক কম আছে, তাদেরকে নিয়ে দুভাগে ভাগ করে দিলেন, আর ওদেরকে ফোকাসই করলেন না, যে যা আছে সব এক জায়গায় করে দিলেন। এটা খুব একটা মানে ভালো হচ্ছে না ব্যাপারটা। আর সেই জন্য যেটা আহ, আগে রয়েছে তার থেকেও যেটা পরে এলো, হ্যাঁ, সেটাও কিন্তু বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। থ্রি ডোমেন পরে আসছে, তা সত্ত্বেও কিন্তু তার আগের ক্লাসিফিকেশনটাই বেশি গুরুত্ব পাচ্ছে। আমাদের কাজ হলো এই দুটো ক্লাসিফিকেশনকে ভালো করে পড়া, হ্যাঁ। তারপরে পরীক্ষার জন্য কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো পরে বলবো, পড়ার পরে। আমরা দুটোকে পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করছি যে কি আছে বিষয়টা। তাহলে এখানে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে 5টা রাজ্যে ভাগ করে রেখেছেন হোয়াইটেকার, সেখানে কার্ল উজ 3টে রাজ্যে বলতে পারো, রাজ্য তো উনি বলেন, তিনি ডোমেন বলেছেন, 3টে ডোমেনে ভাগ করেছেন। ঠিক আছে, আমরা দুটো ক্লাসিফিকেশন পরপর দেখলেই আমরা বুঝে যাব যে কি আছে বিষয়টা। দেখো, প্রথমেই 3 ডোমেন ক্লাসিফিকেশন। এই 3টে ডোমেন হলো, একটা ডোমেনের নাম হলো আর্কি, শুধু আর্কি, এদেরকে আমরা আর্কি ব্যাকটেরিয়াও বলতে পারি। ঠিক আছে, নেক্সট যে গ্রুপ সেটা হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আর থার্ড যে গ্রুপ রয়েছে ইউক্যারিয়াটা। ঠিক আছে, মানে ইউক্যারিওটস। তার মানে এটা হলো অ্যাকচুয়ালি আর্কি ব্যাকটেরিয়া, এটা হলো ইউ ব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া, আর এটা হলো ইউক্যারিওটস অর্গানিজম। তার মানেই দাঁড়ালো আর্কি ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া সবাই মিলিয়ে একসঙ্গে ব্যাকটেরিয়া, মানে মোনেরার গ্রুপটা। আর পাশে ইউক্যারিওটস এর দলে, যদি 5 কিংডম ক্লাসিফিকেশন এগেনস্টে বলি, তাহলে বাকি 4টে কিংডম আছে ওর মধ্যে। ঠিক আছে, এবার এদের মধ্যে একটা কম্পারিজন আমরা করবো, কার কি বৈশিষ্ট্য আছে না আছে সেই নিয়ে একটা কম্পারিজন আমরা করব। প্রথমেই দেখো, এরা হলো প্রোক্যারিওটস, এরা হলো প্রোক্যারিওটিক অর্গানিজম। ওকে, প্রোক্যারিওটিক অর্গানিজম মানে ট্রু নিউক্লিয়াস নাই, এদের ক্ষেত্রেও তাই, প্রোক্যারিওটিক অর্গানিজম। আর এরা হলো ইউক্যারিওটিক অর্গানিজম। আচ্ছা, ইভলিউশন বা অভিব্যক্তি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ক্লাসিফিকেশনের সঙ্গে সঙ্গে আমাদের সবসময় দেখতে হবে। কেন? তার কারণ ক্লাসিফিকেশনের গোটা বিষয়টা তো ইভলিউশনের উপর দিয়ে বেস করে আছে। পৃথিবীতে আমরা যখন ক্লাস 9-এ ইভলিউশন পড়েছিলাম, তখন একটু ভালো করে মনে করে দেখো যে প্রথম কিছু স্টেপ পড়েছিলাম যেটাকে আমরা কেমোজেনি বলতাম, আর তারপরে কিছু স্টেপ পড়েছিলাম যেটাকে আমরা বায়োজেনি বলতাম।
একসঙ্গে বলতাম বায়োকেমিক্যাল ইভলিউশন, ঠিক আছে? তাহলে প্রথম দিকে কেমিক্যাল ইভলিউশন হতো, তারপরে বায়োলজিক্যাল ইভলিউশন হতো। আর এই মাঝখানে থাকতো একটা ভদ্রলোক, যার নাম ছিল ভাইরাস। কারণ উপরের দিকটা জ্বর, মানে জড় পদার্থ, আর নিচের দিকটা সজীব। তো এই ভাইরাসের পর, ভাইরাস তো জীব নয়, ভাইরাস অর্গানিজম না, তাহলে সেই অর্থে প্রথম অর্গানিজম যে আছে সে হলো আর্কি ব্যাকটেরিয়া। আর্কি মানে হলো পুরনো, তার মানে পুরনো ব্যাকটেরিয়া। একদম প্রথম যে ব্যাকটেরিয়া গুলো পৃথিবীতে এসেছিল সেই ব্যাকটেরিয়াদের নাম বলা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। এর পরে পৃথিবীতে আছে ইউ ব্যাকটেরিয়া। তোমাকে খুব ভালো করে, অবশ্যই যদি ইভলিউশন বোঝা থাকে তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা, কারণ পৃথিবীতে কেউ তো ঝপ করে সব চলে আসে নাই, একটার পর একটা এসছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার করে পরের জন এসছে। সুতরাং এই যে গোটা বিষয়টা তা ইভলিউশনের পথ ধরেই এসছে। আমরা গোটা ক্লাসিফিকেশন ধরে যা আলোচনা করব সবাই দেখবো ইভলিউশনের ট্রেন্ড আছে। যখন ইউ ব্যাকটেরিয়া পৃথিবীতে এলো তারপরে অ্যাকচুয়ালি আসছে প্রোটিস্টা, আমাদের দরকার নেই এখন প্রোটিস্টা, মানে এরপর থেকে ইউক্যারিওটস অর্গানিজম শুরু হয়েছে। তা দেখো আর্কি ব্যাকটেরিয়া যারা ইউ ব্যাকটেরিয়া থেকে আগে এসছে, পৃথিবীতে আগে এসছে, তো সেই হিসাবেই এখানে তিনি করেছেন যে আর্কি ব্যাকটেরিয়ার একটা ডোমেন দিয়েছেন, ইউ ব্যাকটেরিয়া একটা ডোমেন দিয়েছেন, এরপর থেকে যারা এসছে তাদেরকে একটা ডোমেন দিয়েছেন, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছি আমরা যে প্রোক্যারিওটিক অর্গানিজম, এরাও প্রোক্যারিওটিক অর্গানিজম, ওরা হলো ইউক্যারিওটিক অর্গানিজম। নেক্সট যেটা রয়েছে সেটা হলো সেল ওয়াল, পেপটাইড ও গ্লাইক্যান। সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইক্যান নামটা শোনা লাগছে তো? পেপটাইড ও গ্লাইক্যান এখানে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট রয়েছে, পেপটাইড ও গ্লাইক্যান অ্যাবসেন্ট রয়েছে। প্রোক্যারিওটিক মানে মানে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইড ও গ্লাইক্যান প্রেজেন্ট রয়েছে, পেপটাইড ও গ্লাইক্যান প্রেজেন্ট রয়েছে। আমরা আগেই পড়ে এসেছি প্রোক্যারিওটিক অর্গানিজম, আমরা জানি সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইক্যান থাকে, তাহলে সেখানে প্রেজেন্ট রয়েছে। আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে আবারও রয়েছে অ্যাবসেন্ট। তাহলে সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইক্যান আছে না নাই সেই অনুযায়ী এখানে ভাগ করা রয়েছে। ওকে, নেক্সট রয়েছে যে আমরা যখন লিপিড বা ফ্যাট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম লিপিড বা ফ্যাটে থাকে এস্টার বন্ড। লিপিড বা ফ্যাটে আমরা দেখেছিলাম রয়েছে এস্টার বন্ড। আর এখানে সেই লিপিড মনে পড়ছে তো, CH3 CH2 CH2 CH2, মাঝে দেখেছিলাম এটা তো তোমার চেন গুলো ছিল, ফ্যাটি অ্যাসিডের চেন গুলো ছিল, যখন গ্লিসারলের সঙ্গে জুড়ে ছিল তখন এস্টার বন্ড দিয়ে জুড়ে ছিল। তো এখানে যে বন্ড রয়েছে সেই বন্ডটা কি রকম রয়েছে দেখো, এখানে যখন আর্কির ক্ষেত্রে দেখছি তখন এটা রয়েছে এস্টার বন্ড, এখানে রয়েছে ইথার বন্ড, আর এখানে রয়েছে এস্টার বন্ড। তাহলে বন্ডিং এর যে প্যাটার্ন রয়েছে, হ্যাঁ মানে ফ্যাটের ক্ষেত্রে, আমরা ফ্যাটের ক্ষেত্রে যে বন্ডিং এর প্যাটার্ন দেখছি সেই প্যাটার্নে রয়েছে এখানে এস্টার বন্ড রয়েছে, এখানে ইথার বন্ড রয়েছে, ওখানে আবারও এস্টার বন্ড রয়েছে। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি মানে অ্যান্টিবায়োটিকের উপর কোনো প্রভাব দেখায় কিনা, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি এদের উপর যদি অ্যান্টিবায়োটিক ট্রিট করা হয় তাহলে এটা কি কোনো রিয়াকশন দেখাবে, এটা কি মারা যাবে বা কিছু হবে? তো এখানে রয়েছে কোনো এফেক্ট নাই, কোনো এফেক্ট নেই, অ্যান্টিবায়োটিকে এদের উপর কোনো এফেক্ট করতে পারবে না। ব্যাকটেরিয়া তারা অবশ্যই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখাবে, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখাবে, কারণ আমরা আমাদের যে সমস্ত ব্যাকটেরিয়াল ফিভার হয় যাদেরকে আমরা সামলাতে পারি না তাদেরকে তখন শেষমেশ অ্যান্টিবায়োটিক দিয়ে মারি আমরা, এবং অ্যান্টিবায়োটিক তারা প্রোডাকশনে করতে পারে, প্রডিউস করতে পারে। সুতরাং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটির যে বিষয়টা আমরা বলছি সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই রয়েছে। আর ইউক্যারিওটিক অর্গানিজম যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি এই বিষয়টি কোনো প্রভাব ফেলতে পারছে না, যদিও এখন রিসেন্ট রিসার্চ বলছে যে কিছু কিছু ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি বিষয়টি শো করছে কেউ কেউ। তবে আমাদের ওসব মাথা ব্যথা কোনো কারণ নাই, এখানে আমরা লিখতেই পারি ডাইরেক্টলি যে আর কি যারা তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি নেই, এখানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি রয়েছে এবং তারপরেরটাও আবার অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি নেই। ওকে, আরেকটি বিষয় রয়েছে সেটা হলো RNA, তার স্ট্রাকচার। দেখো RNA যখন এগুলো, এইখানে ইথার বন্ড, ওই দুটোতে এস্টার বন্ড, এটা ইথার বন্ড আছে আর এই দুটোতে এস্টার বন্ড আছে, এস্টার বন্ড আছে।
এবার দেখো আরআরএনএ এর ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম, তখন দেখো আরআরএনএ পড়ার সময় আমরা দেখিয়েছিলাম যে যদি আরআরএনএ নর্মালি এইভাবে থাকে, তখন জায়গা অনুযায়ী যে জায়গাতে তারা ডবল বন্ড করার অপশন পায়, সেই জায়গাতে কিন্তু তারা ডবল বন্ড করতে চায়। কারণ স্টেবিলিটি, ফর স্টেবিলিটি আমরা বলেছিলাম সেখানে কি করে, এখানে লুপ ফর্ম করে দেয় না, এক্সট্রা যে পোর্শনটা যেটা ম্যাচ করছে না সেই পোর্শনটাকে লুপ ফর্ম করিয়ে দেয়। ঠিক আছে, এই লুপ ফরমেশনেও কিন্তু একটা বিষয় রয়েছে। তো এই যে আরআরএনএ এর ক্ষেত্রে যে লুপ ফরমেশনের বিষয়টি, সেটা কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। যেখানে আর্কি ব্যাকটেরিয়া সেখানে দেখা যাচ্ছে না আরএনএ লুপ, আর্কি ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে না। যেটা প্রোক্যারিওটিক সেল রয়েছে সেখানে দেখা যাচ্ছে, তার মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে না, তাই তো? তাহলে এইভাবে কিছু বেসিস রয়েছে যার উপর ভাগগুলো করা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে এই যে বাঁ দিকের যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না, এখানে কিছু বেসিস দেওয়া রয়েছে যার উপর অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো সেটাই আমরা বারবার আলোচনা করছি আগে থেকেই, যে বিভিন্ন বেসিসের উপর ভাগটা করা হচ্ছে। তো কার্ল উজের দেওয়া যে ক্লাসিফিকেশন সেটা সবচেয়ে গুরুত্ব বেশি পেল না, তার মেন কারণ হলো তারা মনেরার যে জায়গাটা বা প্রোক্যারিওটিক সেলের যে জায়গাটা সেটার উপরই বেশি ফোকাস করে দুটো গ্রুপে ভাগ করে, আর ওখানে গাছপালা থেকে শুরু করে যত যত প্রাণী সবাইকে এক জায়গায় ফেলে দিলেন। মানে সেই অর্থে ওখানে আম গাছও যে জায়গায় আছে মানুষও সেই জায়গাতেই আছে। ঠিক আছে, তো এটা অনেক মানে বলতে পারো তুলনামূলক কম জায়গা পেয়েছে, ইম্পর্টেন্স কম পেয়েছে। এরপর রয়েছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। দেখো এরপর গোটা ইউনিটের গোটা ইউনিটের যে ক্লাসিফিকেশন পোর্শনটা পড়ে রয়েছে তার সবটাই এই হোয়াইট একারের দেয়া ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের উপর বেস করে। এর পরে পরে যা জায়গা পড়ে আছে আমাদের ইউনিট ওয়ানে, সেই সবটাই হোয়াইট একারের দেয়া ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেই জন্য বুঝতেই পারছো যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। তো কোন কোন জায়গা আমাদের পরীক্ষায় আসবে? প্রথমেই এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কে আবিষ্কার করেছেন? তাহলে সেখানে আর এইচ হোয়াইটেকার। পাঁচটা কিংডমের নাম কি, নামগুলো পর পর আমাদের জানতে হবে। ফার্স্ট নেম হলো কিংডম মোনেরা, সেকেন্ড হলো প্রোটিস্টা, দেন থার্ড হলো ফাঙ্গাই, ফোর্থ হলো প্ল্যান্টি, আর ফিফথ হলো অ্যানিমেলিয়া। দেখো নামগুলোতে একটু খেয়াল করবে, এখানে শেষের নামগুলো কিন্তু প্ল্যান্ট বা অ্যানিম্যাল না। সেই জায়গাগুলো যেন তুমি আবার নিজের মতো করে করে নিও না, যে 4 নম্বর গ্রুপটা হলো প্ল্যান্ট আর 5 নম্বর গ্রুপটা হলো অ্যানিম্যাল, এরকম করে দিও না যেন। তাহলে এটা হলো পাঁচটা কিংডম। তাহলে এই পাঁচটা কিংডমের যে ভাগ হয়েছে সেই ভাগগুলোর বেসিস কি ছিল সেটা আমাদের প্রথমেই পড়ার বিষয় রয়েছে, পরীক্ষায় আসবে যে এই ভাগগুলো কি বেসিসে করা হয়েছে। এখানে যে পাঁচটা কিংডমে ভাগ করা হচ্ছে এর বেসিস কি আছে? ফার্স্ট, সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন, এই সেলুলার অর্গানাইজেশনের উপর যদি বেস করে দেখি, তাহলে এখানে মনেরা তারা হলো প্রোক্যারিওটিক অর্গানিজম। যে প্রোটিস্টা রয়েছে তারা হলো ইউক্যারিওটিক, দেন ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। তাহলে এখানে এদের নিউক্লিয়াস মানে ট্রু নিউক্লিয়াস এটা আছে না নাই? ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যার ক্ষেত্রে ট্রু নিউক্লিয়াস নেই, বাকিগুলো তো সব প্রেজেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে বডি অর্গানাইজেশন। বডি অর্গানাইজেশনের ক্ষেত্রে রয়েছে যে এরা হলো ইউনিসেলুলার, এরা হলো ইউনিসেলুলার। কারণ বলছি যে গোটা জায়গাটা পড়ে আছে এর উপর বেস করে, সুতরাং এই জায়গাটা বোঝাটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নেক্সট রয়েছে মাল্টি সেলুলার, তারপরে রয়েছে মাল্টি মানে বহুকোষী, আর রয়েছে বহুকোষী।
মানে প্রথম দুটো জায়গাকে আমরা এককোষী পেলাম, তারপর থেকে কিন্তু বাকিদেরকে আমরা বহুকোষী হিসাবে পেলাম। ওকে, নেক্সট মোড অফ নিউট্রিশন। আমরা টোটাল জিনিস নিয়ে আলোচনা করব। মোড অফ নিউট্রিশন, পুষ্টি কিভাবে সম্পন্ন করে সেই অনুযায়ী যদি ভাগ করা হয় তাহলে এরা হলো, আচ্ছা এদের এখানে অটোট্রফিক মানে স্বভোজী, বাংলায় হলো স্বভোজী, হ্যাঁ, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। পাশাপাশি রয়েছে হেটারোট্রপিক, তাহলে অটোট্রপিকের পাশাপাশি হেটারোট্রপিক মেম্বার রয়েছে। নেক্সট এখানে নেক্সট যে গ্রুপ রয়েছে সেখানেও অটোট্রপিকের পাশাপাশি হেটারোট্রপিক মেম্বার রয়েছে। ঠিক আছে, অটোট্রপিকের পাশাপাশি হেটারোট্রপিক মেম্বার রয়েছে, মানে স্বভোজী মেম্বারও রয়েছে, সাথে সাথে পরভোজী যারা তারাও রয়েছে। নেক্সট ফাঙ্গাইয়ের ক্ষেত্রে একজনও এমন মেম্বার নাই যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, তার মানে পুরোপুরি হেটারোট্রপিক গ্রুপ রয়েছে এখানে। নেক্সট প্ল্যান্টের ক্ষেত্রে অটোট্রপিক মেম্বার মেনলি দু একজন আছে, স্বর্ণলতা বা এদের মতো দু একজন মেম্বার আছে যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, সেটা তো ব্যতিক্রম। কিন্তু মানে উদ্ভিদদের সবাই প্রায় খাবার তৈরি করতে পারে। অটোট্রপিক অ্যানিমালদের ক্ষেত্রেও তাই, যে দু একজন পারে, সেটা ইউগ্লিনা তোমার ক্রাইসেমি বা এদের মতো দু একজন পারে, সেটা ব্যতিক্রমী। কিন্তু অ্যানিমালসরা কিন্তু খাবার তৈরি করতে পারে না, তার মানে তারা পরভোজী। তাহলে খাবার তৈরি করতে পারে না পারে না সেই অনুযায়ী বেস করে আমরা দেখলাম অটোট্রপিক বা হেটারোট্রপিক মেম্বার। আচ্ছা নেক্সট রয়েছে কি তাদের ইকোলজিক্যাল পজিশন। ইকোলজিক্যাল পজিশন কিভাবে রয়েছে, দেখো তিন রকমের অর্গানিজম হয়, একটা হলো প্রডিউসার, একটা হলো কনজিউমার, একটা হলো ডিকম্পোজার। উৎপাদক, খাদক আর বিয়োজক। উৎপাদক, খাদক আর বিয়োজক, তিন রকমের হয়। তো ইকোলজিক্যাল পজিশন মানে ওই 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 তিনটের মধ্যে কোন ক্যাটাগরিতে এরা পড়ে। আচ্ছা, অটোট্রপিক যারা তারা প্রডিউসার, নো ডাউট, তার মানে এখানে রয়েছে প্রডিউসারদের মেম্বার। পাশাপাশি হেটেরোট্রপিকের জায়গা হিসাবে এখানে কিন্তু কেউ কনজিউমার কেউ নাই, এখানে সবাই রয়েছে ডিকম্পোজার। ডিকম্পোজার এখানে প্রোটিস্টার ক্ষেত্রে এরা রয়েছে প্রডিউসার, পাশাপাশি কনজিউমার, পাশাপাশি ডিকম্পোজার, সবাই রয়েছে এই গ্রুপে ডিকম্পোজার। এখানে ফাঙ্গাইয়ের ক্ষেত্রে সবাই ডিকম্পোজার, এরা ডিকম্পোজে এক্সপার্ট একদম, হ্যাঁ। পৃথিবীর ওই মানে প্রাথমিক উপাদানগুলো ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ফাঙ্গাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, এবং সেটা যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। যাই হোক, প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই এরা প্রডিউসার প্রডিউসার আর অ্যানিমেলের ক্ষেত্রে অবশ্যই এরা সবাই কনজিউমার মানে খাদক। আর লাস্ট একটা রয়েছে, সেটা হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এই ফাইলোজেনেটিক রিলেশনশিপে কিছু লেখা যাবে না, কারণ ফাইলোজেনি মানে আমরা জানি ওখানে লেখার কিছু নাই, কে কোথা থেকে এসছে তার উৎপত্তি খুঁজতে হবে, উৎপত্তি তো কিছু লেখার বিষয় নাই, ওটা ইভলিউশনারি ট্রেন্ড, সুতরাং ওখানে লেখা যাবে না কিছু। আমরা বলেছি যে 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছেন তার নাম পড়তে হবে। আমরা বলেছি 5 কিংডমের 5টা কিংডম কি কি তা পরপর বলতে হবে, বোঝা গেল? তাহলে সেকেন্ড ব্যাপারটা হলো যে 5টা কিংডম কি কি এবং সেটা পর পর বলতে হবে। এমন নয় যে মনে যেটা এলো আমি বলে দিলাম কিংডম, কারণ পৃথিবীতে এরা পর পর এসছে, যা আমরা দেখতে পাচ্ছি এই লাইনে এরা পৃথিবীতে পর পর এসছে, শোনা এটা বিষয় রয়েছে। 3 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, সেটা হলো এই বাঁ দিকের জায়গাটা, শুধু বাঁ দিকের জায়গাটা, সেটা হলো বেসিস। কিসের বেসিসে ভাগ করা হয়েছে? তোমাকে পরীক্ষায় বলবে যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির ভিত্তি কি ছিল, তাহলে এখানে বাঁ দিকের শুধু জায়গাটা আমাদের লাগবে তখন, হ্যাঁ, যে ভিত্তি এই বিষয়ের উপর বেস করে ভাগ করা আছে। নেক্সট কোশ্চেন আসতে পারে গোটাটা, ঠিক আছে, যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করো, তাহলে আমাকে গোটাটাই লিখতে হবে তখন। আর শেষে লিখতে হবে, শেষে আমাদের জানতে হবে যে এই ক্লাসিফিকেশনের মেরিটস এবং ডিমেরিটস, ঠিক আছে, সুবিধা অসুবিধা কি রয়েছে, হ্যাঁ, কোন কোন জায়গায় সুবিধা পেলো আর কোন কোন পয়েন্টে পিছিয়ে বললো আর। তো সেগুলো আমরা জানবো পরে, আগে এটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো
আমরা বারবার বলছি যে পৃথিবীতে যে যেমন এসছে সে যেমন স্থান পেয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবে যে যখন মনেরা আসছে, মানে মনেরার দলে ওই কার্ল লুজের দুজনই আছে, আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, ওই দুটো গ্রুপই আছে। এবং যদি আর্কি ব্যাকটেরিয়ার যদি আমরা একটু ভাগ দেখি না, তাহলে সেখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া এবং অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, এরকম তিনটে গ্রুপ আছে। আর্কি ব্যাকটেরিয়ার যে গ্রুপ মানে যারা প্রথম এসছে পৃথিবীতে, সেই গ্রুপটাকে যদি আমরা দেখি না, তাদের মধ্যে সব মেম্বাররা এমন এমন মেম্বার যারা অদ্ভুত পরিবেশে পৃথিবীতে বাস করছে, এখনো করছে। যখন করেছে তখন তো করেছেই, এখনো করছে। তো আমরা বলতে চাইছি যে অ্যালগি, ফাঙ্গাই, ব্রাফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই যদি প্ল্যান্ট গ্রুপের 6টা ক্যাটাগরি হয়, তাহলে প্রথম পৃথিবীতে আসছে অ্যালগি। এরপর যখন ফাঙ্গাকে যদি একটু সরিয়ে রাখি, এরপর যখন ব্রাফাইটা আসছে, তখন কি অ্যালগি সব পালিয়ে গেল নাকি? না না, আজকেও তো অ্যালগি আছে, আজকেও তো স্যালোয়ার রয়েছে, এবং পৃথিবীর মেজরিটি জায়গায় ফটোসিনথেসিস করছে তারা। 70% ফটোসিনথেসিস অ্যালগি একা করে, 70%, মানে বিশাল ব্যাপার। তাহলে সেই জায়গায় অ্যালগি আজও আছে, কিন্তু তার পাশাপাশি ব্রাফাইটা এসেছিল পৃথিবীতে। দেখো, ঠিক যখন ব্রাফাইটা থেকে টেরিডোফাইটা আসছে, তখন অ্যালগিও রইলো, ব্রাফাইটাই রইলো, ব্রাফাইটার একটা দল টেরিডোফাইটা থেকে কামড়ালো। একইভাবে পরপর পরপর এসছে। আমরা আমাদের গুলো দেখলেও বুঝতে পারি, এই যে আমাদের পূর্বপুরুষরা এখনো গাছে ঝুলছে, তা তো ঝুলছে, আর আজকে আমরা এখানে রয়েছি, পড়াশোনা করছি। তার মানে হলোটা কি, ওই গাছে ঝোলা দলের থেকে একটা দল ভেবেছিল না এইভাবে হয় না, এইভাবে গাছে ঝুলে ঝুলে জীবন কাটে না, আমাদের একটু অন্যরকম হতে হবে। তো সেই অন্যরকম হতে গিয়ে আজকে আমরা পড়াশোনা করছি, তাই না? এমন ভেবে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই যে একদিন আমাদেরকেও দেখিয়ে বলবে না তো এগুলো মানুষ। আজকে যেমন আমরা গাছের দিকে তাকিয়ে বলি যাতে বান্দর এসছে না, তেমন একদিন হয়তো আমাদেরকে দেখিয়ে বলবে এগুলোকে মানুষ বলে, এগুলো সব মানুষ। ইভলিউশন এমন একটি বিষয় যার শেষ নাই, চলছে। আর সেই চলা নিয়ে গল্প বলতে গিয়ে যদি তুমি দেখো যে একটা বাড়িতে যদি বাই চান্স 4টে জেনারেশন একসঙ্গে আছে, থাকতেই পারে, কোনো কোনো বাড়িতে থাকতেই পারে, যে দাদুর বাবা যদি আছে, মোটামুটি 100 বছর কাছাকাছি বয়স হবে, তা 4টে জেনারেশন পাচ্ছি, মানে দাদুর বাবা, দাদু, বাবা, আর হতেই পারে প্রত্যেকে যদি একটু কম কম এজে বিয়ে হয় না, এটা বিশাল কিছু। 3টে তো যেখানে সেখানে আছে, 3টে জেনারেশন তো যেখানে সেখানে আছে, মানে আমি আছি, বাবা আছে, আর দাদু আছে, তো প্রায় ঘরে ঘরে আছে। বলতে চাইছি আমি, ঘরে ঘরে আছে, কিন্তু তারপরে আরেকটা এখানে সেখানে আছে। তো তুমি যদি সেই দাদুর বাবা, যাকে আমরা বড় বাবা বলবো, তো সেই বড় বাবার সঙ্গে যদি এই নাতির যদি একটু দেখতে চাও না, মনে হবে আর আলাদাই পৃথিবীর মানুষ দুজন, তাই না? প্রচুর পার্থক্য। এখনকার যে ছেলেপিলে জন্মাচ্ছে সেটা আল্ট্রা মডার্ন ছেলে। তোমরা যে এজে রয়েছো মোটামুটি 17 বছর বয়সে, তোমাদের থেকে অনেক অ্যাডভান্স তারা। 17 বছর পরে জন্মাচ্ছে, তারা অনেক অ্যাডভান্স, ঠিক আছে? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে তারা জন্মাচ্ছে, বুঝলে? তেমন তাদের যা তার ব্রেন নিয়ে জন্মাচ্ছে। সুতরাং আমরা বলতে কি চাইছি, আমরা এতগুলো গল্পের মাধ্যমে এটা বলতে চাইছি যে যখন এই 4টে জেনারেশনকে পাশে রেখে তুমি যখন দেখতে পাচ্ছ একটা ঘরেই এত পার্থক্য, যে দাদুর বাবা কি করে, এই ছেলে ভাবে কি করে রে লোকটা, আবার ওই লোকটা ভাবে যে এই ছেলে কি ছেলে বাবা, হ্যাঁ আজকালকার ছেলে। তো এই যে বিষয়টা, সেটা একটা ঘরে দেখতে পাচ্ছি আমরা, মাত্র 100 বছরের ডিফারেন্সে। তাহলে বোঝো আমরা যে শেষ নয়, এ তো বোঝাই যাচ্ছে। 4টে জেনারেশনকে বাড়িতে রাখলে বুঝতে পারছি আমরা শেষ নই, কারণ আমাদেরও পর পর এগিয়ে যাচ্ছে, হুড় হুড় করে এগিয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে কি বলছি? তাহলে ইভলিউশন থেমে থাকার সময় নয়, থেমে থাকার বিষয় না, এ চলছে কন্টিনিউ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি, একটার পর একটা এসছে, ঠিক আছে? তো এবার সেই আশাতে এদের অ্যাডভান্স লেভেল কি এলো দেখো। প্রথম যখন প্রোক্যারিওটিক অর্গানিজম এলো, তারা থাকলো ইউনিসেলুলার, তাহলে একটাই মাত্র তাদের কোষ, আর সেই কোষের মধ্যে যাবতীয় কাজকর্ম তারা করে। এইবার যখন দেখছে যে আমরা এবার অ্যাডভান্স হতে চলেছি, তখন তারা কি করলো, প্রোক্যারিওটিক অর্গানিজম তারা ইউক্যারিওটিক কনভার্ট করলো, কিন্তু ইউনিসেলুলারই রইলো। তার বলে একসঙ্গে সবকিছু হয় নাকি? একটু একটু করে হবে। আমরা ক্যারিয়ন বা নিউক্লিয়াসটাকে ডেভেলপ করলাম, ঠিক আছে, একই সঙ্গে আবার সেলটাকেও মাল্টি করে দেবো, এত কাজ একসঙ্গে হবে না। তাহলে একটা স্টেপে হোয়াইটেকার কি করছেন, একটা স্টেপে দেখাচ্ছেন যে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার মেম্বার আছে, সেকেন্ড স্টেপে দেখাচ্ছেন যে ইউক্যারিওটিক ইউনিসেলুলার,
তাহলে প্রোক্যারিওটিকটা হয়ে গেল ইউক্যারিওটিক, কিন্তু ইউনিসেলুলার ইউনিসেলুলার হয়ে গেল। এরপরে স্টেপে দেখো যে ইউক্যারিওটিক ইউনিসেলুলার যেখানে ছিল এই স্টেপটা তো অ্যাডভান্স আগের লেভেলই হয়ে গেছে, এখন এসে এই স্টেপটাতে অ্যাডভান্স হচ্ছে, যে ইউনিসেলুলার ছিল হয়ে গেল মাল্টিসেলুলার। ঠিক আছে, তার মানে প্রোক্যারিওটিক যখন প্রোক্যারিওটিক ইউনিসেলুলার ছিল, তারপরে স্টেপে ইউক্যারিওটিক ইউনিসেলুলার এলো, তারপর স্টেপে ইউক্যারিওটিক মাল্টিসেলুলার এলো, এই লেভেলটাকে অ্যাডভান্স করলো। তুমি বলবে স্যার পরের গুলো তো একই আছে, কি এমন হাতি ঘোড়া আছে, আগে পরে করে দিলেই হলো। না, করা যাবে না। কেন করেনি, কেন লোকজন বলেছে করতে হবে, তারপরেও কেন করা যাচ্ছে না, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখো এবার আগে সবগুলো বলে নি একটু করে। থার্ড লাইন, মোড অফ নিউট্রিশন। পৃথিবীতে যখন জীব সৃষ্টি হচ্ছে তখন যেটা ছিল না, আমরা জানি ফ্রি অক্সিজেন ছিল না, না অক্সিজেন তো ছিল, কারণ জল ছিল, H2O তো ছিলই। ছিল না যেটা ছিল O2, মানে ফ্রি অক্সিজেন ছিল না। আর ফ্রি অক্সিজেন না থাকার জন্য তারা অ্যাবায়োটিক কন্ডিশনে ছিল, মানে তারা সবাত শ্বসন করতে পারতো না। আর এটা গ্রো করার ক্ষেত্রে একটি বড় সমস্যার বিষয়। তো যতদিন না পর্যন্ত ফ্রি অক্সিজেন এসছে ততদিনটা পর্যন্ত কিন্তু অর্গানিজম গ্রো করতে পারেনি সেইভাবে। তো যখন সায়ানোব্যাকটেরিয়া, যারা মনোরাল মেম্বার, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি যারা এসে ফ্রি অক্সিজেনকে দিতে শুরু করলো, তারা প্রথম ফ্রি অক্সিজেন তৈরি করে, আর তারপরে অর্গানিজমদের আসা শুরু হলো। তাহলে এটা বিষয় হচ্ছে না যে এদের কাছে অটোট্রপিক মেম্বার তো থাকবেই থাকবে। বলছি কেউ একজন কিছু খাবে, তো সেই খাওয়াটার বিষয়ে অবশ্যই যদি আমরা বলি যে কনজিউমার খাদক, তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী মনে পড়ে তো, যে ওই ঘাস খায়, ঘাস ফড়িং খায়, ব্যাং খায়, ব্যাংকে খায়, সাপকে খায়, জানি আমরা এগুলো না, ওই তো ওগুলোই তো। তাহলে ওরা কি কনজিউমার, এটা হলো খাদক। তো দেখো এখানে খাদকদের তাদেরই বলা হবে যারা গিলে খায়, এটাকে হলোজৈবিক পুষ্টি বলা হয়। যারা খায় মানে মুখ দিয়ে এরকম করে গিলে খাওয়া বলতে যা বোঝায় আর কি, সেই খাওয়া। গাছ কি খায়, সেই অ্যাঙ্গেলে গাছ খায়, ওরা খায় না তো। তাহলে নিজের পুষ্টি উপাদান নিয়ে তারা কিন্তু ফুড সিনথেসিস করে, সেই ফুডকে তারা কনজিউম করে অন্যভাবে, কিন্তু অ্যাজ এ কনজিউমার তাদের জায়গা নেই। কারণ কনজিউমার হতে গেলে মোটামুটি হলোজৈবিক পুষ্টি হতে হবে, মানে যারা খাবার খায় আর কি। বুঝতে পারছি কি বলছি? তাহলে এখানে অটোট্রপিক মেম্বারকে আসতেই হয়েছে পৃথিবীতে, কারণ তাদের আগে তো কেউ নাই, তাহলে খাবার দেবে কে, তাকে তো অটোট্রপিক হতে হয়। হ্যাঁ, তাই বলে সবাই নয়, মনেরা সব মেম্বার অটোট্রপিক না, অনেক ব্যাকটেরিয়া রয়েছে যারা অটোট্রপিক, আর বাকিরা হেটারোট্রপিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। প্রোটিস্টা, এই প্রোটিস্টা হোয়াইটেকার জায়গা দিয়েছে তাই, নালে আদতেই প্রোটিস্টার সেভাবে জায়গা পাওয়ার কথা নয়। কেন? দেখো দুটো বিষয়কে হোয়াইটেকার ফোকাস করেছেন, একটা হলো ইউক্যারিওটিক, একটা হলো ইউনিসেলুলার। এই পরের তিনটে গ্রুপের যেখান যেখান থেকে ইউক্যারিওটিক ইউনিসেলুলার পেয়েছে সব তুলে এনে ভরে দিচ্ছে এখানে, বলছে আলাদা একটা গ্রুপ করবো। বোঝা যাচ্ছে? ইউক্যারিওটিক ইউনিসেলুলার, দেখো প্রত্যেকটা সিস্টেমের মেরিটস ডিমেরিটস আছে, তার করার পেছনে লজিকও রয়েছে, কাঠি দেওয়ার লোক আছে। ইউক্যারিওটিক ইউনিসেলুলার তো একটা আলাদা জায়গা রাখে, তো সেই জন্য ফাঙ্গাই, প্ল্যান্টি বা অ্যানিমেলিয়া, মানে পৃথিবীর যে কোনো ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম, তাদেরকে স্থান দিয়ে দিয়েছে প্রতিষ্ঠার ঘরে। তাদের বেসিস ওটাই যে তারা হবে ইউক্যারিওটিক আর ইউনিসেলুলার। কেন খিচুড়ি বলছি, তার কারণ এখানে ফাঙ্গাইয়ের মেম্বাররাও আছে, এখানে এই ঘরের মেম্বাররাও আছে, ওই ঘরের মেম্বাররাও এখানে আছে, সব পরের তিনটে জায়গার মেম্বাররাই এখানে আছে। যারা যারা দেখো ইউগ্লিনা, ক্রাইসেমিবা, সব তো অ্যানিমেলস, অ্যানিমেলস তো। এই তো এখানে আমরা যদি 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ি, তাতে আমরা দেখবো যে তারা প্রোটিস্টাতে স্থান পেয়েছে, তারা অ্যানিমাল না, তারা প্রোটিস্টা। ফাঙ্গাইয়ের ক্ষেত্রে যারা ওই ওই একই ক্যারেক্টার বহন করছে, তারা এই গ্রুপে স্থান পেয়েছে। তাহলে কিছু পার্টিকুলার কিছু ওই গ্রুপ ক্যারেক্টারকে বেস করে যাদের রাখার দরকার হয়েছে তাদেরকে সব প্রোটিস্টা ঘরে দিয়েছে, ওই জন্য আমরা বলছি একটু খিচুড়ি মার্কা গ্রুপ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, তাহলে এখানে অটোট্রপিক মেম্বাররাও থাকে, কেউ কেউ যেমন ইউগ্লিনা, গ্রাইসেমিবা যখন এই গ্রুপে রয়েছে, তখন অটোট্রপিক মেম্বার রয়েছে, বুঝতেই পারছি। পাশাপাশি এই গ্রুপে কিন্তু হেটারোট্রপিক মেম্বার, মানে খাবার তৈরি করতে পারে না এমনও মেম্বার রয়েছে, স্লাইম মোল্ডের সব দল রয়েছে যারা খাবার তৈরি করতে পারে না। ওকে, নেক্সট গ্রুপ ফাঙ্গাইয়ের ক্লোরোফিল অ্যাবসেন্ট আছে,
সুতরাং ওদের কেউই খাবার তৈরি করতে পারে না। নেক্সট, প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি ফটোসিনথেসিস হয়, তাহলে সালোক সংশ্লেষ হওয়ার জন্য সকলেই খাবার তৈরি করতে পারে, দু একজন বাদ আছে, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। এখানেও তাই, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, দু একজন ব্যতিক্রম আছে ঠিক আছে, কিন্তু আমরা উদাহরণ হিসেবে বলতে পারছি না। অ্যানিমেলের দলে কেউই মোটামুটি খাবার তৈরি করতে পারে না। ঠিক একইভাবে এখানে রয়েছে যে প্রডিউসার, মানে যারা অটোট্রপিক বা স্বভোজী, তারা তো উৎপাদকই। তার মানে এখানে স্বভোজীর মেম্বাররা, তারা তো উৎপাদক হবেই হবে। এবার পরভোজীর যারা, তারা হয় হবে কনজিউমার, না হয় ডিকম্পোজার। ঠিক আছে, এখানে কনজিউমার কেউ নাই, এখানে বাকিরা আছে ডিকম্পোজার, যারা ডিকম্পোজ করে মানে বিয়োজন করে। এই যত জিনিস মরে পচে গলে, গলায় তারা, পচায় তারা, তাদের মেম্বার রয়েছে এখানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা না হলে সাইকেল চলতো না, তাই না? আমরা যত সাইকেল পড়ে এসেছি, সেই সাইকেল গুলো একটাও চলতো না। যাই হোক, এখানে দেখো ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো প্রডিউসারও রয়েছে, কনজিউমারও রয়েছে, ডিকম্পোজারও রয়েছে। কারণ খিচুড়ি তো, খিচুড়ি মার্কা গ্রুপ, সবাই থাকবে, সবাই আছে এখানে। ফাঙ্গাইরা কেউ খাবার তৈরি করতে পারে না, আর কেউ লোকের কাছ থেকে কেড়ে কুড়ে খায়ও না। এটা যা করে সব ডিকম্পোজারের বিষয়বস্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, এখানে প্রডিউসার, এখানে কনজিউমার, বলার কিছু নেই। লাস্ট লাইনটা কিছু বলা যাবে না, এটা হলো ইভলিউশনারি ট্রেন্ড, যার পর যে এসছে সেইভাবে এই জিনিসটা হয়, এটা কিছু লেখা যায় না। বলছিলাম, এটা বলে নি আগে, এনসিআরটি। আমরা যদি ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের বেসিস দেখি একবার খুলে না এনসিআরটি তে, তাহলে কিন্তু আমরা ঝপ করে আবার চমকে যাবো। হ্যাঁ, যা, এটা কি হলো কেসটা? কারণ সেখানে দেখানো হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে কিনা, সেলের টাইপ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। তো সেই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক মানেই এরকম দাঁড়ায় না যে মেমব্রেন আছে কিনা, তার ট্রু নিউক্লিয়াস আছে কিনা। তো সেখানে আমরা যদি এনসিআরটি খুলি, দেখবো তিনটে পয়েন্ট তো ওকে দিয়েই করে দিচ্ছেন, তিনটে পয়েন্ট ওকে দিয়েই করে দিয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে কি নাই এসব নিয়ে। হ্যাঁ, যাই হোক, মেজর জিনিস যেটা, সেটা একটা প্রোক্যারিওটিক নাইকোটিক। সেখানে আবার দেখবো সেল ওয়ালের একটা জায়গা দিয়েছে। মানে আমরা এনসিআরটিটা খুললে ডাইরেক্টলি এই জিনিসটা ম্যাচ করাতে পারবো না, তাতে ভয় পাবার কোনো কারণ নাই। যদি আমরা বোর্ড এক্সামে আছি তো এটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই চলো তবে তোমাকে। যখন আমরা নিট এক্সামে আসবো, তখন ওই বইটা নিয়ে কথা বলবো, তখন ওটাকে ফোকাস করতে হবে। এটা বোঝা গেল কি বললাম? বোর্ডের জন্য যখন পড়ছি তখন এটা, আর নিটের জন্য যখন পড়ছি তখন অন্যটা। ঠিক আছে, সেটা আমরা এনসিআরটি দেখতে পাবো। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সুবিধা, সুবিধা বলতে এই যে পাঁচটা, যদি চারটে বেসিসও বলি, তো চারটে বেসিসে কিন্তু ক্যাটাগরিটাকে সুন্দরভাবে ভাগ করেছেন এবং নির্দিষ্ট কিছু লজিকে ভাগ করেছেন। সেই জন্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে। আমরা এর পরের যেগুলো পড়বো, কিংডম মোনেরা থেকে শুরু হবে, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঙ্গাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া দিয়ে আমাদের ইউনিট শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হোয়াইট একারের ক্লাসিফিকেশনের উপর বেস করে আমরা পড়ছি। এরপর একটা গুরুত্ব আছে বলি না বলি, আমাদের এত বড় একটা জায়গা দিয়ে দিয়েছে, হোয়াইট একারকে ছেড়ে দিয়েছে একাই, যে গোটা ক্লাসিফিকেশনটা দেখে নিয়েছে আমাদের লেভেলে। ঠিক আছে, যাকে ত্রুটি কোথায় আছে? প্রোটিস্টা প্রথমে জায়গা নিল, প্রোটিস্টা। যে প্রোটিস্টাতে অ্যানিম্যাল কেউ রেখেছে, প্ল্যান্ট কেউ রেখেছে, যারা খাবার তৈরি করতে পারছে তাদেরও রেখে দিয়েছে, খাবার তৈরি করতে পারে না তাদেরকেও রেখে দিয়েছে। তাহলে আদতে প্রোটিস্টা গ্রুপটা কি রাখা ঠিক হয়েছে? এটা লোকজনের কথা। সবচেয়ে ঝামেলা করেছে যে, সে হলো ফাঙ্গাই। কেন? দেখো, ফাঙ্গাইয়ের এমন কিছু ক্যারেক্টার রয়েছে না, যারা প্ল্যান্টের সঙ্গেও ম্যাচ করে, অ্যানিমেলের সঙ্গে ম্যাচ করে। যেমন ধরো, ফাঙ্গাই খাবার তৈরি করতে পারে না, অ্যানিমেল ক্যারেক্টার। ফাঙ্গাই, তাদের যে স্টোরেজ ফুড মেটেরিয়াল, তা হলো গ্লাইকোজেন, অ্যানিমেল ক্যারেক্টার। আমরা 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 স্টোর করি, আমরা গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিমেল স্টার্চ। তাহলে আমরা আমাদের বডিতে অ্যাজ এ স্টোরেজ ফুড মেটেরিয়াল গ্লাইকোজেনকে স্টোর করি, তাহলে ফাঙ্গাইও স্টোর করে। তাহলে ফাঙ্গাইয়ের ওই ক্যারেক্টার অ্যানিমেল ক্যারেক্টার। আচ্ছা, ফাঙ্গাইয়ের সেল ওয়ালে আছে কাইটিন। কাইটিন হলো এই যে আরশোলা, এই যে পতঙ্গদের যে গ্রুপ না, আর্থ্রোপোডা, তাদের গ্রুপের প্রত্যেকের বাইরের দিকে ওই খোলাটাতে রয়েছে কাইটিন, অ্যানিমাল ক্যারেক্টার। তাহলে কাইটিন এমন একটি উপাদান ফাঙ্গাই প্রেজেন্ট রয়েছে, যা হলো অ্যানিমাল ক্যারেক্টার। তার মানে অ্যানিমাল দিক দিয়ে যাচ্ছে, ঝুঁকছে অ্যানিমালের দিক দিয়ে। উল্টো দিকে ফাঙ্গাইয়ের উদ্ভিদের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ফাঙ্গাইয়ের সেল ওয়াল রয়েছে। সেল ওয়াল থাকা যেটা উদ্ভিদের ক্যারেক্টার, সেল ওয়ালে কাইটিন থাকা যেটা প্রাণীদের ক্যারেক্টার, তাই না? সেল ওয়াল থাকা উদ্ভিদের ক্যারেক্টার, কারণ প্রাণীদের সেল ওয়াল থাকে না, কিন্তু সেল ওয়ালে কাইটিন থাকা সেটা অ্যানিমাল ক্যারেক্টার। আচ্ছা,
ফাঙ্গাই ফাঙ্গাইরা মানে মোটামুটি তারা খাদ্য উপাদান যা সব অ্যাবজর্ব করে, মাটি থেকে তারা অ্যাবজর্ব করে। কারা করতে পারে? প্ল্যান্টটা করতে পারে। কিন্তু সেই অ্যাবজর্ব করা জিনিসপত্র নিয়ে খাবার তৈরি করার অপশন কিন্তু প্ল্যান্টের নাই, মানে প্ল্যান্ট ক্যারেক্টার হিসেবে নাই। বলছি যেমন সেল ওয়াল থাকা উদ্ভিদের বৈশিষ্ট্য, সেল ওয়ালে কাইটিন থাকা প্রাণীদের বৈশিষ্ট্য। ঠিক দেখো, খাবার দাবার মানে নিউট্রিয়েন্টস যেগুলো, জল খনিজ লবণের কথা বলছি, জল খনিজ লবণ যখন মাটি থেকে অ্যাবজর্ব করছে প্ল্যান্ট ক্যারেক্টার, কিন্তু তাতে খাবার তৈরি করতে না পারা সেটা অ্যানিমাল ক্যারেক্টার। কিছু জিনিস রয়েছে যা প্ল্যান্ট বৈশিষ্ট্যকে বহন করছে, আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে যারা অ্যানিমাল বৈশিষ্ট্যকে বহন করছে। আর এই জায়গাতেই ঝামেলাটা লেগেছে। লোকজন বলছে ঠিক আছে মানলাম এইসব রয়েছে, আপনি কিংডম হিসেবে জায়গা দিয়েছেন, তাও ঠিক আছে, তাহলে এক কাজ করুন না, ফাঙ্গাইকে নিয়ে এখানে জায়গাটা ঠিক ছিল না, প্ল্যান্ট আর অ্যানিমেলের মাঝখানে, অ্যানিমেলিয়ার মাঝখানে। বলছে যদি এই দুজনেরই ক্যারেক্টারকে সে বহন করছে তাহলে ফাঙ্গাইকে এখানে জায়গা দিন, তাহলেই তো হলো। যে এরা এদের দুজনের ক্যারেক্টারকে বহন করছে, তাহলে ওদের মাঝখানে প্লেস করলেই হলো। তার মানে সেই অর্থে প্ল্যান্টটিকে 3 নম্বরে, ফাঙ্গাইকে 4 নম্বরে, আর অ্যানিমেলিয়াকে 5 নম্বরে জায়গা দিন, তাহলে ঠিক হয়ে যাবে। সেখানেও বিষয় রয়েছে কি, বলছি ইভলিউশনারি ট্রেন্ড দেখুন একবার, তাহলে বলবেন আপনি যে প্রোটিস্টার পর আগে প্ল্যান্ট এসছে পৃথিবীতে, তারপরে ফাঙ্গাস এসছে? না, এমন তো কেউ মানবে না কেউ। কারণ প্রোটিস্টার যে ক্যারেক্টার, তারপরে ফাঙ্গাই আসার যে ক্যারেক্টার, এই জিনিসটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে ইউক্যারিওটিক ইউক্যারিওটিক দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু যদি তাদের কমপ্লেক্সিটি বা জটিলতাই বলি, তাহলে ফাঙ্গাই হলো থ্যালোফাইটা। ফাঙ্গাইকে বলা হয় সমাঙ্গদেহী, থ্যালোফাইটা মানে যাদের মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যায় না। আর যে যে প্ল্যান্ট, সে তো পুরোপুরি মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যায়। তাহলে কে অ্যাডভান্স? নিশ্চয়ই প্ল্যান্ট অ্যাডভান্স। তাহলে আপনি ফাঙ্গাইকে প্ল্যান্টের পরে নিয়ে চলে যাবেন? ইভলিউশনারি লাইনে ম্যাচ করছে না। কারণ অ্যালগি আর ফাঙ্গাই মানে শৈবাল আর ছত্রাক, এই দুজন মেম্বার হলো থ্যালোফাইটা, মানে যাদের রুট, স্টেম আর লিফে ভাগ করা যায় না, সমাঙ্গদেহী বলা হয় বাংলায়। সবটাই একই রকম দেখতে। তাহলে ফাঙ্গাইকে দেখে আমরা বুঝতে পারবো না তার কোনটা মূল, কার কোনটা পাতার, নেই তো এসব। সুতরাং প্ল্যান্টের আগে তারা স্থান পাবে, এটাই সাধারণ, মানে সাধারণ ব্যাপার। প্ল্যান্টের পরে স্থান তারা পাবেন। তো ঠিক আছে, এসব ঝামেলা লেগেই থাকবে, আমাদের পড়তে হবে যে তার সুবিধা অসুবিধা কি আছে, এসব থাকবেই। আর ওই প্রথমেই যেটা বললাম যে এমন মানে এমন কোনো ক্লাসিফিকেশন নাই যেখানে ভুল খুঁজে পাওয়া যাবে না। কেন ভুল তো হবেই, কারণ এই যে মানে ডাইভার্সিটি, এই এত বৈচিত্র্যতা, কাকে কোথায় রাখবে? কেউ যদি এখানে বসে থাকে যে ঠিক আছে স্বর্ণলতাকে পেয়েছি, এরকম 2-4টে গাছ পেয়েছি যারা খাবার তৈরি করতে পারে না, এবার বলুন কোথায় রাখবো তাদেরকে? তো এরকম ঝামেলায় পড়ে যাবে না। একটা গ্রুপ এমন পাওয়া যাবে না যাদের প্রত্যেকের ক্যারেক্টার একই রকম আছে, একই জায়গায় থাকার পরও বিশাল ডাইভার্সিটি আছে। সুতরাং তাদেরকে আলাদা আলাদা করে গ্রুপ করা অত্যন্ত সমস্যার বিষয়। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো আমরা কিন্তু নেক্সট জায়গায় চলে যাব, মানে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ, আমাদের কাজ কি এরপর? এরপর পরপর 5টা কিংডমকে পড়া। আজকের এই বাকিটুকু ক্লাস শুধুমাত্র বলবো আগেকার ক্লাস দেখো, কিংডম মনেরা। সোজা কথায় প্রোক্যারিওটিক অর্গানিজম যারা রয়েছে তারা সবাই স্থান পেয়েছে এখানে। কারা কারা স্থান পেল? সেটা হলো আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া আরো কি নামে পরিচিত? সেটা হলো ব্লু গ্রিন অ্যালগি, তাই না, নীলাভ সবুজ শৈবাল, তারা রয়েছে এই গ্রুপে। রয়েছে মাইক্রোপ্লাজমা, সবচেয়ে ছোট স্মলেস্ট অর্গানিজম হিসেবে রয়েছে তাদের নাম মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা রয়েছে, রয়েছে রিকেটেসি, রয়েছে অ্যাক্টিনোমাইসেটিসি, এরা সব রয়েছে এই গ্রুপে। আমরা যখন প্রোক্যারিওটিক সেল পড়েছিলাম, প্রথম শুরু করেছিলাম প্রোক্যারিওটিক সেল দিয়ে, তখনও একবার আমরা বলেছিলাম যে এরা আছে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক অর্গানিজমের দলে। আর তখন আমরা যেটা করেছিলাম সেটাও এটা করেছিলাম যে ইউ ব্যাকটেরিয়া মানে যাদের ট্রু ব্যাকটেরিয়া, আদর্শ ব্যাকটেরিয়া, তাদের সেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কারণ তখন পড়ার বিষয় ছিল সেল, শুধু সেল। আর সেই জন্য শুধুমাত্র সেই পার্টটুকু আমরা সেখান দিয়ে ওই দেখতে বলা বলে ছাড়বো, মানে শুধু পরিচয় করিয়ে দেবো একবার, বাকিটা বলবো
অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি আগেকার যে সমস্ত রেকর্ডেড ক্লাস আছে সেই ক্লাস থেকে তোমরা দেখো, কারণ সেই জিনিস রিপিট করা যাবে না। অনেক বড় জায়গা, কেন আমরা ফালতু ওটা আবার করব? এত হিউজ সিলেবাস পড়ে আছে, আমরা গোটা 1 নম্বর ইউনিট পড়ে বোর্ডের জন্য 7 নম্বরের কোশ্চেন পাবো, আর দুটো ফিজিওলজি পড়ে আছে 18 36 নম্বর, যা গোটা সিলেবাসের অর্ধেকেরও একটু বেশি, 35 36 নম্বর হচ্ছে, তাই না? 70 নম্বরের মধ্যে 36 নম্বর, 18 এবং 18 দুটো ফিজিওলজি পড়ে আছে, প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি। তাহলে আমরা তো বিশাল টাইম দিতে পারবো না এখানে, না? আমাদের সেই ওজন বুঝে তো ব্যাপারটা করতে হবে যে কোথায় কত ওয়েটেজ আছে। তো সেই জায়গায় আমরা একই জিনিস রিপিট করতে পারবো না। বোঝা গেল? একটা গোটা ক্লাস নষ্ট করতে পারবো না শুধু মনেরার সেলকে বোঝানোর জন্য। যা আমরা কি বলতে চাইছি, মনেরার সেলুলার স্ট্রাকচার শুধু একবার পরিচয় করে দিচ্ছি। এরপর থেকে যা পড়াবো সেটা হলো রিপ্রোডাকশন থেকে শুরু করে মোড অফ নিউট্রিশন, যাবতীয় জিনিস যা পড়ে আছে মনেরার ঘরে, সেগুলো সব পড়াবো। চলো একবার দেখিয়ে দিই। মনেরা, মনেরার ক্ষেত্রে আমরা এখনো যাকে নিয়ে একটু আলোচনা করতে চাইছি, জাস্ট দেখাতে চাইছি, সেটা হলো ইউব্যাকটেরিয়া। বাকিদের নাম শুধু মানে ওই শোনার জন্য, কারণ ওই যে আর্কি ব্যাকটেরিয়া যেমন বললাম কনসেপ্ট গ্রো করার জন্য, কারণ পরীক্ষায় আসার মতো বিষয় না, কনসেপ্ট গ্রো করা। যেমন আমরা আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম যে এখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কারা? যারা মিথেন গ্যাস প্রডিউস করে। এই যে বিভিন্ন জায়গায় জিনিসপত্র মরছে, পচছে, সেখানে যে মিথেন গ্যাস প্রোডাকশন হচ্ছে, তো সেই মিথেন গ্যাস প্রোডাকশনে যারা দায়ী, মানে যারা করছে আর কি, তারা হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তারা আর্কি ব্যাকটেরিয়ার দলে রয়েছে। এমন কন্ডিশন যেখানে গ্রো করার কথাই নয় সেখানে তারা গ্রো করতে পারে। থার্মোফিলিক ব্যাকটেরিয়া, আমরা বললাম 3টে ভাগ আছে, একটা মিথানোজেনিক, একটা থার্মোফিলিক, একটা অ্যাসিডোফিলিক। তাহলে সেই থার্মোফিলিক ব্যাকটেরিয়া এরা রয়েছে এদের গ্রুপে। সেল সেল ডিভিশন বায়োমলিকুলস কে আমরা পড়িয়ে এসেছি এই কারণের জন্যই যে গোটা জায়গা জুড়ে তাদেরকে লাগবে সবসময়। আমরা যখন এনজাইম পড়েছিলাম অপটিমাম টেম্পারেচার বা পরম উষ্ণতা, বলেছিলাম 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ভালো কাজ করে। এই গ্রুপে এমনও ব্যাকটেরিয়া রয়েছে যারা হট স্প্রিং এ থাকে, উষ্ণ প্রস্রবণে থাকে, যেখানে 80 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, জল ফুটছে এমনও রয়েছে, সেখানে এরা গ্রো করতে পারে। সুতরাং পৃথিবীর আদিম অবস্থায় এরা এসেছিল, তো এদের ক্যারেক্টার, আদর্শ পরিবেশ তো ছিল না তখন পৃথিবীতে, তো সেই কন্ডিশনে গ্রো করার মতো ক্ষমতাটা রাখে, আজও রাখে। লবণের মধ্যে গ্রো করে দিতে পারে, শুধু লবণ আছে আর কিছুই নাই, সেই লবণেও গ্রো করে দিতে পারে এই ব্যাকটেরিয়া। তো সেখানে যদি অ্যাসিডিক মিডিয়াম হয় গ্রো করতে পারে, যদি বেসিক মিডিয়াম হয় গ্রো করতে পারে। দেখো যদি এরা সব গ্রো করতে না পারতো না, তাহলে আমরা ডিপ ফ্রিজে, বড় বড় ডিপ ফ্রিজে আমরা যে কোনো জিনিসকে রেখে নির্দ্বিধায় 1 বছর ধরে ঘুমিয়ে যেতে পারতাম। পারি কি? নষ্ট তো হয়েই যায়। বাইরে রেখে আমি বললাম যে ধরো মাংস বাইরে রাখলাম, এবেলাকার মাংস বেলায় নষ্ট হয়ে যাবে, কাঁচা মাংস। ফ্রিজে রাখলাম 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, তারপর নষ্ট তো হতেই হবে তাকে, কারণ কোনো জায়গা ছাড়ে না এরা, এরা সব জায়গায় গ্রো হতে পারে। এরা যখন ফুটন্ত জলে থাকতে পারছে, তেমন মানে যেখানে -50 ডিগ্রি সেন্টিগ্রেড সিয়াচেনে, সেখানেও এরা গ্রো করতে পারে। তার মানে জলে, স্থলে, অন্তরিক্ষে কোনো জায়গায় এদের বাদ নাই। সেই সমস্ত অ্যাডভার্স কন্ডিশন বা প্রতিকূল পরিবেশে এরা গ্রো করতে পারে। সেই জন্য নষ্ট তো হতেই হবে, হ্যাঁ 2 দিন আগে আর 2 দিন পরে নষ্ট তো হবেই। মনেরার যে সেলুলার স্ট্রাকচার বলছি, যে মনেরার সেলে যখন আমরা পড়েছিলাম, মনেরা মনে করে দেখো, আমরা এনভেলপ পেয়েছিলাম না, কভারিং বলি, এনভেলপ একই মানে। সেখানে সেখানে ছিল স্লাইম লেয়ার, স্লাইম লেয়ার যাকে আমরা বলেছিলাম ক্যাপসুল, বলতে পেরেছি। আচ্ছা, নেক্সট ছিল সেল ওয়াল, আর ছিল প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এখানে বলেছিলাম আর থাকবে যেটা, সেটা হলো সাইটোপ্লাজম, আর এটা হলো নিউক্লিয়েড, নিউক্লিয়েড। এই তো জিনিসগুলো থাকবে, হ্যাঁ থাকবে। তার পাশাপাশি আরো কিছু জিনিস মাঝখান থেকে টেনে নিলাম, সেটা হলো সেল আউটগ্রোথ। আউটগ্রোথ, আউটগ্রোথ মানে পিলি, ফিম্বি, ফ্লাজেলা, এরা সব আউটগ্রোথ বাইরের দিকে। যেমন একদম এটা যদি কালোটা যদি সেল ওয়াল ধরি, তা তার বাইরের দিকে একটা কাভারিং ছিল, যেটাকে আমরা বলেছিলাম স্লাইম লেয়ার। বিপদে পড়লে যা ক্যাপসুলে কনভার্ট করে। আমরা বলেছিলাম যে স্লাইম লেয়ার রয়েছে ব্যাকটেরিয়ার, কিন্তু সবসময় ক্যাপসুল কনভার্ট করে না, পারেই না, তো করবে কি করে? কারণ ক্যাপসুলে কনভার্ট করতে গেলে জিন লাগে, সেই জিন সবার নাই।
যে সমস্ত ব্যাকটেরিয়ার এই জিনটি আছে তারা স্লাইম লেয়ারকে ক্যাপসুলে কনভার্ট করতে পারে। আমরা যখন কোনো ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হই, যখন আমরা তাদেরকে সামলাতে পারি না, যখন অ্যান্টিবায়োটিক খেতে হয়, তখন তুমি জানবে ভেতরে ভেতরে যে আমাকে এমন একটি ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে যে ক্যাপসুল তৈরি করতে পারে। কারণ আমি প্রতিদিন আক্রান্ত হইনি, কারণ তাদের সব স্লাইম লেয়ার ছিল, তাদেরকে আমি নষ্ট করে দিয়েছি, সেই সমস্ত ব্যাকটেরিয়া আমার শরীরে ঢুকেছে, আমি মেরে দিয়েছি। কিন্তু ক্যাপসুলকে আমরা মারতে পারি না। সেই জন্য ক্যাপসুল যারা তৈরি করে ফেলেছিল তাদেরকে আমরা মারতে পারিনি, তাদের জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছি, তারপরে দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। এসব হয়ে গেছে আগে। এই স্লাইম লেয়ারের আর কি কি কাজ ছিল তো আমরা ওখানে বলেছিলাম। একটাই কথা শুধু বলবো, আগেকার ভিডিও দেখো। নেক্সট, সেল ওয়াল। সেল ওয়ালে আছে পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেন অ্যাকচুয়ালি ধরো অ্যামিনো সুগার, সেখানে বলেছিলাম ন্যাগ আর নামের পলিমার আছে, তাহলে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম এইভাবে পরপর তাদের রিপিটেটিভ সিকোয়েন্স ছিল। এক লেয়ারে, দু লেয়ারে, তিন লেয়ারে, চার লেয়ারে, লেয়ারের পর লেয়ার আছে। আর সব জায়গাতেই আছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ওকে, এবং বলেছিলাম সেখানে ন্যামের সঙ্গে 4টে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে। উল্টো স্ট্র্যান্ডে, উল্টো যে চেনটা চলছে সেখানে ন্যামের সঙ্গে 4টে যখন ঝুলছে, 3 নম্বরের সঙ্গে 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডের ক্রস লিঙ্কেজ আছে। এই গোটা বিষয়টি আমরা পেপটাইডোগ্লাইকেনের গঠনের ডিটেল পড়িয়েছিলাম, আগেকার ভিডিও দেখো। আমরা বলেছিলাম এই জিনিসটা পড়তে গিয়ে আমরা বলেছিলাম গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তখন পড়িয়েছিলাম গ্রাম স্টেনিং প্রসিডিওর, কিভাবে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা যাবে, তাদেরকে পৃথক করা যাবে। আমরা এখন কিচ্ছু বলবো না, আগেকার ভিডিও দেখো। নেক্সট, সেল ওয়ালের পরে রয়েছে সেল মেমব্রেন, মেসোজোম, তাই না? এই মেসোজোমকে বলা হতো কন্ড্রিওয়েড, না? তো এই মেসোজোম কি কি কাজ করতো আমরা দেখেছিলাম, যে এটিপি সিনথেসিস করে এবং নিউক্লিয়েটকে ধরে রাখে, নিউক্লিয়েটের রেপ্লিকেশন করায়, সেল ওয়াল ফর্ম করতে সাহায্য করে যখন রিপ্রোডাকশন হয়, এই সমস্ত যাবতীয় কাজ আগের ভিডিও দেখো। মেসোজোম। প্লাজমা মেমব্রেন নিয়ে এখানে কিছু বলারই নাই, আমরা বলেছিলাম প্লাজমা মেমব্রেনের নর্মাল যে গঠন ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেলই এখানে চলে, কারণ প্লাজমা মেমব্রেন নিয়ে এখানে স্পেশালিটি কিছু নাই। নেক্সট, নিউক্লিওজোম। এই যে এখানে নিউক্লিওয়েড, সরি নিউক্লিওজোম না, নিউক্লিওয়েড। একে আমরা জেনোফোর বলেছিলাম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলেছিলাম, প্রোক্রোমোজোম বলেছিলাম, এত নাম ছিল তার। আমরা বলেছিলাম ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার সেলফ রেপ্লিকেটিং জেনেটিক ম্যাটেরিয়াল। তার মানে এর মধ্যে জিন আছে যেটা ব্যাকটেরিয়ার যাবতীয় ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছে। এটা ছাড়াও আরো 1 থেকে 100 পর্যন্ত সার্কুলার, ডাবল স্ট্যান্ডার্ড, সেলফ রেপ্লিকেটিং, নন জেনেটিক, আগে বললাম জেনেটিক, এখন বলছি নন জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, যাকে বলা হয়েছিল প্লাজমিড। এই প্লাজমিড পড়ানোর সময় আমরা বুঝিয়েছিলাম গল্প করে করে, আর প্লাজমিড মানে রেজিস্ট্যান্ট প্লাজমিড, কলজেসিন প্লাজমিড, ফার্টিলিটি প্লাজমিড, এই সমস্ত বিভিন্ন প্লাজমিডের নাম এবং তারা কি কি করে। এই প্লাজমিড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ক্লাস 12 এর একটা ইউনিট গোটা জুড়ে চলবে প্লাজমিডকে নিয়ে। ছাড়াও আমরা যা পড়েছিলাম সেটা ছিল বাইরের দিকের আউটগ্রোথে ছিল ফ্লাজেলা এবং ছিল পিলিফিমব্রির মতো স্ট্রাকচার। তারা কি করতো না করতো, ফ্লাজেলার সঙ্গে পিলিফিমব্রির পার্থক্য, এবং সেখানে আমরা পিলির ক্ষেত্রে ভেজিটেটিভ পিলি এবং সেক্স পিলি দু রকমের পার্থক্য বলেছিলাম, কি করে না করে সব বলেছিলাম। এই ওভারঅল যে স্ট্রাকচার যা মনে না পড়তে গিয়ে আমরা পাচ্ছি, এই সেলুলার স্ট্রাকচার আমরা পড়াবো না।